আপনারা বিগত সময়ে আপনারা দেখতে পাবেন যৌক্তিক কোনো আন্দোলনকে ফ্রেমিং করে এটাকে হচ্ছে রাজাকার, স্বাধীনতা বিরোধী, যুদ্ধ অপরাধী এরকম ফ্রেমিং করে তারপর এটাকে হত্যাযোগ্য করে। তো এই যৌক্তিক আন্দোলন যখন শিক্ষার্থীরা অর্গানিকলি এখানে এঙ্গেজ হচ্ছিল, স্বতঃস্ফূর্তভাবে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ছিল, ঠিক সেই সময়ে হাসিনা বিগত সময়ে যেভাবে কোনো একটা আন্দোলনকে স্যাবোটেজ করতো সেইভাবে এই আন্দোলনকে সে তুলনা করেছিল এখানে আন্দোলন যারা করছে তাদেরকে রাজাকারের নাতিপুতি হিসাবে। তো যখনই রাজাকারের নাতিপতি হিসাবে সেটাকে ফ্রেমিং করেছিল, সেদিনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল থেকে, বিশেষ করে আমাদের ছাত্রীদের বোনদের হল থেকে তারা সেদিন বের হয়ে গিয়েছিল এবং তারা সবাই এই হাসিনার যে ফ্রেমিংয়ের রাজনীতি, ট্যাগিংয়ের রাজনীতি, সেটার বিরুদ্ধে সবাই সেদিন কথা বলেছিল এবং সবাই বলেছিল কি তুমি কি আমি কে, রাজাকার রাজাকার, এভাবে স্লোগান দিয়ে তারা এই হাসিনার ফ্রেমিংয়ের ট্যাগিংয়ের রাজনীতির কবর রচনা করেছিল। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে শিক্ষার্থীরা বের হয়েছিল, পরবর্তীতে ছাত্রলীগের সন্ত্রাসীরা বহিরাগত নিয়ে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনারা জানেন, এবং এই মধুর ক্যান্টিন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সেদিন অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রলীগের সন্ত্রাসী, যুবলীগের সন্ত্রাসীরা এবং হাসিনার যে হচ্ছে পেটোয়া বাহিনী, তারা বিভিন্নভাবে তারা শিক্ষার্থীদের উপর হামলার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এবং পরবর্তী দিন 15 জুলাই রাজু ভাস্কর্যে দুপুর 12টায় প্রোগ্রাম ছিল। সারা রাত ধরে শিক্ষার্থীরা রাস্তায় ছিল, রাজপথে ছিল, স্লোগান দিয়েছে, মিছিল করেছে। 15 জুলাই রাজু ভাস্কর্যে যখন প্রোগ্রাম শুরু হবে, আমাদের যে প্রোগ্রামগুলো হতো তখন প্রোগ্রাম হওয়ার আগে আমরা সকল অংশীজনদের সাথে আগে যোগাযোগ হতো। রাজু ভাস্কর্যে একটা গ্রুপ থাকতো, আর একটা গ্রুপ মিছিল নিয়ে প্রত্যেকটা হল থেকে শিক্ষার্থীদেরকে ডেকে নিয়ে আসতো। তো সেদিন 15 জুলাই শিক্ষার্থীরা মিছিল নিয়ে হলপাড়ার দিকে গিয়েছিল, 71 হল, জিয়া হল, মুজিব হল, জসীমউদ্দিন হল। ওইখানে যাওয়ার পরে ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর হামলা করে এবং সেদিন আপনারা দেখতে পেয়েছেন আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছিল এবং বহিরাগত নিয়ে এসে এমনভাবে রক্তাক্ত করেছিল, আমাদের বোনদের রক্তাক্ত ছবিগুলো সারা দেশব্যাপী ছড়িয়ে পড়েছিল। আমরা যখন এই আহত আমাদের ভাই বোনদেরকে নিয়ে যখন হাসপাতালে যাচ্ছিলাম ঢাকা মেডিকেলে দফায় দফায় ছাত্রলীগের সন্ত্রাসীরা, যুবলীগের সন্ত্রাসীরা দফায় দফায় আমাদের ভাই বোনদের উপর হামলা করে। এবং আমরা যখন ওইখানে হাসপাতালে গিয়েছিলাম, পর্যাপ্ত ডাক্তারের অভাব, যখন শিক্ষার্থীরা তাদের এক্স রে করার জন্য লাইনে দাঁড়িয়েছিল, ওইখানে হামলা হয়েছিল। তো যখন এই সিভিয়ার অবস্থা, তখন আমরা যারা সিভিয়ার আহত তাদেরকে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকগুলোতে নিয়ে গিয়েছিলাম এবং তখন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এই হাসিনার আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন এখন আর কোটার মধ্যে নাই। হাসিনার পতন না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না, আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। এবং ওই সময়ে আমি তখন মাহফুজ আলম, আসিফ, নাহিদ এবং হাসনাত, সার্জি যারা ছিল সবার সাথে কন্টিনিউয়াস আমাদের যোগাযোগ হচ্ছিল এবং আমরা তখন সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা আজকে প্রতিরোধ গড়ে তুলব 15 জুলাই। এবং সে আলোকে আমাদের পরিকল্পনা ছিল সন্ধ্যায় চাঙ্কারপুল থেকে, 15 জুলাই সন্ধ্যায় চাঙ্কারপুল থেকে আমরা প্রতিরোধ গড়ে তুলব। কারণ এর আগেই ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে 3টা হল থেকে বের করে দেওয়া হয়, 21 হল, শহীদুল্লাহ হল এবং হলো FH হল, এই 3টা হল ছাত্রলীগ মুক্ত হয়। তো যেহেতু আমাদের এই 3টে জায়গায় বেস, সেখানে আমরা আমাদের মহানগরে যারা জনশক্তিরা আছে, শিক্ষার্থীরা আছে, সবাইকে একত্রিত করে আমরা এই চাঙ্কারপুলটাকে বেস ধরে ওইখান থেকে আমরা প্রতিরোধ গড়ে তুলবো। এরপর আমরা প্রত্যেকটা হল থেকে ছাত্রলীগ সন্ত্রাসীদেরকে বের করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসী মুক্ত করব। সে আলোকে সেদিন আমরা একই সাথে যারা আহত আছে তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা করে এবং আপনাদের মনে থাকার কথা 15 জুলাই দফায় দফায় ছাত্রলীগের সন্ত্রাসীরা, যুবলীগের সন্ত্রাসীরা, খুনি হাসিনা পেটো বাহিনী আমাদের উপর হামলা করছিল এবং শহীদুল্লাহ হলের দিকে বারবার হচ্ছে তারা অস্ত্র, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের তাদের যেই লাঠিয়াল এবং তাদের যে অস্ত্র আছে সেগুলো দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করছিল। তো সে আলোকে ওই সময়ে আমাদের যারা শিক্ষার্থীরা আছে সেদিন 7, 8, 9 শিক্ষার্থীরা তারা চলে এসেছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনদেরকে, তাদেরকে সেভ করার জন্য, প্রতিরোধ গড়ে তোলার জন্য তারা সেদিন এই শিক্ষার্থীরা, স্কুল কলেজের শিক্ষার্থীরা আমাদের পাশে দাঁড়িয়েছিল। সন্ধ্যায় আমরা চেষ্টা করছিলাম, কিন্তু সব মিলিয়ে সেদিন যে প্রস্তুতি ছিল, প্রস্তুতির ঘাটতির কারণে আলটিমেটলি সেদিন আমাদের পরবর্তী সিদ্ধান্ত হয় আমরা পরবর্তী দিন 16 জুলাই আমরা বড় ধরনের প্রতিক্রিয়া দেখাবো এবং আজকের মতো আমরা আমাদের হামলা নিন্দা জানিয়ে এবং সারা দেশে পরবর্তী দিন বিক্ষোভের ঘোষণা দিয়ে আমরা আমাদের কর্মসূচি শেষ করব। এবং সে আলোকে ওই দিন কর্মসূচি জাস্ট হচ্ছে একটা মিছিল করে ওই দিন পরবর্তী দিনে কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। তো 16 জুলাই কর্মসূচি করাটা সবচেয়ে টাফ সিচুয়েশন ছিল, কারণ ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলার পরে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করে নিয়েছিল, যে কারণে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তো পরবর্তী দিন আমরা ডিটারমাইন ছিলাম
যে বড় এক ধরনের প্রতিক্রিয়া দেখাইতে হবে, যে হোক বড় একটা প্রতিক্রিয়ার মাধ্যমে এই হাসিনার পতন আন্দোলন ত্বরান্বিত করতে হবে। এবং সে আলোকে 16 জুলাই আমরা সকাল থেকে রাত থেকে আমরা মিটিং করছিলাম সকল অংশীজনদের সাথে, পাশাপাশি সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা আছে তাদের সাথে। এবং আমরা ডিটারমাইন্ড ছিলাম পরবর্তী দিন বড় ধরনের আমাদের প্রতিক্রিয়া দেখাইতে হবে এবং এই হাসিনার পতন আমরা করবই। আমাদের কাছে তখন সব কিছুই, আমরা যত অংশীজনদের সাথে কথা বলছিলাম সবাইকে আমরা সাহস দেওয়ার চেষ্টা করছিলাম এবং আমরা ডিটারমাইন্ড ছিলাম আমরা যদি একজনও বেঁচে থাকি আমরা এই লড়াই চালিয়ে যাব। তো 16 জুলাই সকাল থেকে আমরা আমাদের প্রথম পরিকল্পনা ছিল আমরা শাহবাগে করব, কারণ ছাত্রলীগের সন্ত্রাসীরা পরবর্তী দিন তারা দুপুর 12টা থেকে এখানে কর্মসূচি দিয়ে রেখেছিল রাজু ভাস্কর্যে। সুতরাং আমরা প্রথম সিদ্ধান্ত নিয়েছিলাম শাহবাগে করব। শাহবাগের এখানে এদিক থেকে হচ্ছে হাতিরপুল এবং হলো কাটাবন থেকে বড় মিছিল নিয়ে আসবে, রমনার দিক থেকে আসবে, বিভিন্ন ভাগ করে দিয়েছিলাম আমরা ইউনিট। এরপর আমরা একসাথে ক্যাম্পাসে ঢুকবো। ক্যাম্পাসে ঢুকে ছাত্রলীগের সন্ত্রাসীরা যারা আমাদের ভাই বোনদেরকে রক্তাক্ত করেছে এই ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে আমরা ক্যাম্পাস মুক্ত করব। তো সব মিলিয়ে ওদিন পরবর্তীতে পরামর্শ হয় এখানে না করে কর্মসূচিটা হচ্ছে শহীদ মিনারে করার জন্য, এবং সামগ্রিক সিদ্ধান্তের আলোকে পরবর্তীতে আমরা শহীদ মিনারে কর্মসূচি দিই। এবং কর্মসূচি দেওয়ার পরে আগে থেকে যেন ছাত্রলীগের সন্ত্রাসীরা যেভাবে আমাদের উপর তারা হামলা করেছে এবং তারা যেভাবে হচ্ছে হামলার প্রস্তুতি ছিল তাদের যেন আমরা প্রতিরোধ করতে পারি, সেই প্রতিরোধ সামগ্রীগুলো আমরা আগে থেকে নিয়ে এসেছিলাম বিভিন্ন অ্যাম্বুলেন্সে করে, সিএনজিতে করে। এবং এক্ষেত্রে আমাদের মহানগরী যারা বিভিন্ন নেতৃবৃন্দরা আছে তারা আমাদেরকে সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছিল। বিভিন্ন স্কুল কলেজে যারা শিক্ষার্থীরা ছিল তারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছিল। কারণ 16 জুলাই ঘটনাটা বলার কারণ হচ্ছে 16 জুলাইটা খুবই সিগনিফিক্যান্ট ছিল। এবং 16 জুলাই আমরা যখন মিছিল নিয়ে আসছিলাম শহীদ মিনারে, তখন মুহূর্তের মধ্যেই প্রত্যেকটা জায়গা থেকে শিক্ষার্থীরা এসে একত্রিত হয়ে গিয়েছিল। এবং ওই সময়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং হাজী সেলিমের গুন্ডারা চাঙ্কারপুল থেকে দফায় দফায় গুলি করছিল, শিক্ষার্থীদের হামলা করছিল। এক্ষেত্রে সমাবেশে এখানে যেন আমাদের কোনোভাবে বাধাগ্রস্ত না হয় সেটার জন্য আমরা ওইখানে আমাদের প্রতিরোধ করার জন্য আমরা শিক্ষার্থীদের আমাদের একটা অংশকে আমরা এখানে তাদেরকে অ্যাসাইন করা হয়েছিল এবং তারা তাদের এই ছাত্রলীগের সন্ত্রাসীরা যুবলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে তুলেছিল। এবং একই সাথে সকাল থেকেই শিক্ষার্থীরা সেদিন রাস্তায় নেমেছিল। সায়েন্স ল্যাবের এখানে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ শিক্ষার্থীরা এখানে রাস্তায় নেমেছিল। তারা রাস্তায় নেমে সকাল 10টা থেকে প্রতিরোধ গড়ে তুলেছিল। নটরডেম কলেজের শিক্ষার্থীরা মতিঝিলে সকাল 11টার দিকে রাস্তায় নেমেছিল। তো সব মিলিয়ে আমরা যতভাবে পারা যায় এই হাসিনা ছাত্রলীগের সন্ত্রাসীরা যে আমাদের ভাই বোনদের উপর হামলা করেছে সেটার প্রতিরোধ সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য আমরা কাজ করেছি এবং সে অনুযায়ী শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। একই সাথে বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে রাজপথে নেমেছিল। তো একই আমরা যখন জোহরের পরেই আমরা মিছিল নিয়ে শহীদ মিনারের দিকে আসলাম। শহীদ মিনারের দিকে আসার পরে শিক্ষার্থীরা একে একে আমাদের সাথে যুক্ত হলো। একই সাথে প্রত্যেকটা হলে ছাত্রলীগের সন্ত্রাসী তখন গেস্ট রুমে বসেছিল। এই ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে তোয়াক্কা করে এক একটা হল থেকে শিক্ষার্থীরা সেদিন মুক্তিকামী শিক্ষার্থীরা তারা আমাদের সাথে এসে একত্রতা পোষণ করে এবং একসাথে একত্রিত হয় এবং মুহূর্তের মধ্যেই পুরো শহীদ মিনার লোকারণ্য হয়েছে। এবং সেদিন শিক্ষার্থীরা যেভাবে তারা প্রতিরোধ করেছিল, যেভাবে সাহস দেখিয়েছিল, মূলত ওই দিনে হাসিনা পতন হয়ে গেছে। এবং ওই সময় আমরা যখন রাজপথে শহীদ মিনারে বিক্ষোভ করছিলাম ওই সময় আমরা শুনতে পাই রংপুরে আমাদের একজন ভাই শহীদ হয়েছে, চট্টগ্রামে 2 জন শহীদ হয়েছে। আমরা নিহত হওয়ার সংবাদ শুনতে পেয়েছিলাম কিন্তু নামগুলো তখন জানতাম না। এবং একই সাথে ঢাকা কলেজের এখানেও একজন মারা গেছে। তো সব মিলে 6 জন শহীদ হয়। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে 6 জন ভাই শহীদ হয়েছে, যে হাসিনা আমাদের ভাইদেরকে শহীদ করেছে তারা আমরা আর এক মুহূর্তে ছাড় দিব না। এবং সে আলোকে পরবর্তী ওদিন মিছিল শেষ করে আমরা সিদ্ধান্ত নিলাম প্রত্যেকটা হল, আমাদের তো 3টা হল ছাত্রলীগ মুক্ত হয়েছে, বাকি প্রত্যেকটা হল থেকে নারীদের 5টা হল রাতেই স্বাধীন হয়ে যায়। এরপরে আমরা রাতের মধ্যে মোটামুটি অন্যান্য হলগুলোর যেগুলো আছে সবগুলো আমাদের প্ল্যান শেষ, কিন্তু আমরা একটু অপেক্ষা করছিলাম। এবং সর্বশেষ রাতেও একটা সিদ্ধান্ত হয় 2টা-2টার দিকে আমরা প্রত্যেকটা হল স্বাধীন করব। সর্বশেষ ফজরের পরে মুজিব হল, জিয়া হল, 71 হল, জসীমউদ্দিন হল এক একে প্রত্যেকটা হল আমরা স্বাধীন করি। এবং ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে যখন হল থেকে বের করে দেওয়া হয় তখন আমাদের কাছে একদম কনফার্ম যে হাসিনা থাকতেছে না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ মুক্ত হয়েছে, আওয়ামী লীগ মুক্ত হয়েছে, সন্ত্রাস মুক্ত হয়েছে, মানে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। তখনই আমাদের কাছে পরিষ্কার। তো যখন আমরা ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে বের করে দিলাম 17 জুলাই, তখন আমরা শুনতে পাচ্ছিলাম যে কোনো সময় বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যেতে পারে। এবং খুনি হাসিনার যে প্রশাসন, মাকসুদ কামাল, সেই সন্ত্রাসী মাকসুদ কামাল যে বহিরাগত নিয়ে এসে আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করছে,
এই শিক্ষার্থীদেরকে ঢাকায় রাখার আমরা ব্যবস্থা করেছিলাম। এক্ষেত্রে অনেকে এগিয়ে এসেছিল, সবাই আমাদের পাশে তখন দাঁড়িয়েছিল। তো যখন ক্যাম্পাস বন্ধ হয়ে গিয়েছিল সবাই একটু হতাশ হয়ে পড়ছে। এখন আন্দোলনের ফিউচার কি? যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনটা শুরু হয়েছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে দেওয়া হয়েছে। তখন অনেকে একক সংগঠনের না, সবাই যার যার জায়গা থেকে সেদিন সহায়তা করেছিল। যখন এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয়েছিল তখন কিন্তু চাঙ্কারপুল থেকে তারা অনেক মুক্তিকামী ছাত্র জনতা আমাদেরকে উদ্ধার করার জন্য তারা চলে এসেছিল। তো এইভাবে আমরা সবার সহযোগিতা পেয়েছি। তো পরবর্তী দিন 18 জুলাই আমরা সকাল থেকে দেখতে পেয়েছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং শহরের মধ্যবিত্ত শ্রেণী যেভাবে রাস্তায় নেমেছিল, রাজপথে নেমেছিল, পুরো আন্দোলন নতুনভাবে এটা একটা মাত্রাযুক্ত করেছিল। 18 জুলাই যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এইভাবে রাজপথে না নামতো, তারা যদি তাদের জীবনকে উৎসর্গ না করতো, তাহলে কিন্তু আন্দোলন অন্যদিকে যেতে পারতো, অথবা আমাদের যে সফলতা 5 আগস্ট আসছে সেটা পেতে আমাদেরকে আরও দেরি হতে পারতো। তো এই জুলাই বিপ্লবের পিছনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অবদান, সেটা আজীবন আমাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখতে হবে। যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছিল, সবাই একটু আন্দোলন নিয়ে হতাশায় চলে গেছিল, তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুনভাবে আমাদেরকে উজ্জীবিত করেছিল। এবং ওই সময় 18 জুলাই আপনাদের মনে থাকার কথা, বিভিন্নভাবে ইন্টেলিজেন্স কনভিন্স করার চেষ্টা করছিল যে হচ্ছে এখন আন্দোলনের তারা সংলাপের প্রস্তাব দিচ্ছিল, শিক্ষার্থীদের দাবি দাও তারা মেনে নেবে এখন বিভিন্নভাবে। এবং আমাদের প্রথম সারি সমন্বয়কদেরকে বিভিন্ন জায়গায় তারা চায়ের টেবিলে ডাকছিল। তখন আমরা স্পষ্টভাবে বলে দিয়েছি রক্তের উপর কোনো সংলাপ হইতে পারে না। অলরেডি আমাদের 6 জন ভাই আবু সাইদ ওয়াসিম শান্ত সহ 6 জন ভাই শহীদ হয়েছে। এবং 18 জুলাই সকাল থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবন দিচ্ছে। এই অবস্থায় সংলাপ করা মানে শহীদদের সাথে সুস্পষ্ট বিট্রায়াল করা। শুধু আমরা বলেছিলাম রক্তের উপর কোনো সংলাপ হইতে পারে না। এবং তখন আমি সবার সাথে যোগাযোগ করেছি, মাহফুজ, নাহিদ, আসিফ থেকে শুরু করে সার্জিস, হাসনাত এবং রাজনৈতিক দলগুলো থেকে জামাত ইসলামী নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ, যতজনের সাথে যোগাযোগ করা যায়। এবং আমি তাদেরকে বলছিলাম আমার খারাপ লাগতেছিল, এত বড় একটা মোমেন্টাম, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে জীবন দিচ্ছে, কিন্তু রাজনৈতিক দলগুলো কেন সাইলেন্ট, কেন তারা কর্মসূচি দিচ্ছে না? মানে এত বড় একটা মোমেন্টাম, এটা যদি ওই সময় অপোজিশনে খুনি হাসিনার দল থাকতো তাহলে অনেক আগে তারা রেজেন্ডে চেঞ্জ করে ফেলতো। কিন্তু তারা কেন এখন পর্যন্ত বসে আছে, এখন পর্যন্ত কেন তারা সিদ্ধান্ত দিচ্ছে না? আমি জামাতকে বলছিলাম আপনারা সর্বোচ্চ সকল ফোর্স দিয়ে আপনারা নামেন, সর্বশক্তি নিয়ে আপনারা আন্দোলন করেন। বিএনপিকে আমি বলছিলাম আপনাদের সর্বশক্তি নিয়ে আপনারা নামেন, ছাত্ররা আপনাদের সাথে আছে। সবাই যদি একসাথে আমরা নামতে পারি তাহলে এই হাসিনার পতন কিছু সময়ের মাত্র। তো ওই সময়ে আমরা রাজনৈতিক দলগুলোর তাদের আচরণ, তাদের মানে তারা বলছিল হচ্ছে বাবারা তোমরা এখন যা করতেছো তোমাদের আবেগ বেশি। এবং ওই সময় পত্রিকাগুলো একটু যদি খোলেন, রাজনৈতিক দল আমি নাম বলতে চাচ্ছি না, তাদের কমেন্টগুলো আপনারা পাবেন, মানে ছাত্ররা যেভাবে ভাবছে আমরা ওইভাবে ভাবতেছি না, এই ধরনের তারা কমেন্ট করেছিল। এবং তারা তখনও বিশ্বাস করতে পারতেছিল না যে হাসিনার পতন হবে, হাসিনার মতো একজন দানব ফেরাউনের পতন বাংলাদেশে হবে। তখন পর্যন্ত তারা বিশ্বাস করতে পারতেছিল না। একটু পত্রিকাগুলো যদি ওই সময় খোলেন তখন আপনারা এগুলো তাদের কমেন্টগুলো আপনারা পাবেন। কিন্তু আমাদের কাছে তখন পরিষ্কার যে আমরা এই হাসিনার পতন না হওয়ার এক পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। এবং ওই সময় একই সাথে আমরা শুনতে পাচ্ছিলাম যে কোনো সময় ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে যেতে পারে, কারফিউ জারি হতে পারে, এটা আগে থেকে আমাদের কাছে ইনফরমেশন ছিল। তো সে আলোকে ইন্টারনেট যদি চলে যায়, যেন আন্দোলন যেন কন্টিনিউ হয়, সেজন্য আমরা ওই ধরনের মেকানিজম ডেভেলপ করছিলাম, যেন অফলাইনে আমরা যোগাযোগ করতে পারি। সারা দেশে আন্দোলন যারা কোঅর্ডিনেট করতেছে তাদেরকে এক্সট্রা সিম, এক্সট্রা ফোন সংগ্রহ করার জন্য তাদেরকে বলা, একই সাথে আন্দোলন কীভাবে কোঅর্ডিনেট করবো সেই প্ল্যানগুলো আমরা সাজাচ্ছিলাম। তো ওই আলাপগুলো যখন হচ্ছিল, একই সাথে পরবর্তী কর্মসূচি কী হবে সেটা নিয়েও আমাদের মধ্যে আলাপ হচ্ছিল। তখনই কিন্তু আমরা 9 দফার যে কর্মসূচি, যেটা আপনারা দেখতে পেয়েছেন, সেই 9 দফাটা আমরা তৈরি করে ফেলেছিলাম। এবং এই 9 দফাটা এমনভাবে তৈরি করা হয়েছিল যে যেখানে হচ্ছে নেতা থাকুক আর না থাকুক যেন আন্দোলনটা চলতে থাকে। এবং এই 9 দফাটা এমনভাবে তৈরি করা হয়েছে যেটার মাধ্যমে হাসিনার পাওয়ার স্ট্রাকচারও থাকবে না, একই সাথে তার পার্টি স্ট্রাকচারও থাকবে না। আপনারা যদি একটু 9 দফাটা একটু ভালো করে পড়েন দেখবেন যে হচ্ছে এখানে প্রথম দফাটা হলো ছাত্র হত্যার দায় নিয়ে খুনি হাসিনাকে জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। আমরা প্রথমে লেগেছিলাম ছাত্র হত্যার দায় নিয়ে খুনি হাসিনাকে পদত্যাগ করতে হবে। তো পরে চিন্তা করলাম এটা বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়, আমরা মানে জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাওয়া মানে তো আলটিমেটলি তার আর কোনো স্ট্যান্ড থাকে না, মোরাল স্ট্যান্ড থাকে না। তো এই কারণে ছাত্ররা জায়গা থেকে পদত্যাগ না বলে প্রকাশ্য ক্ষমা এটা লিখলে ভালো। এইভাবে এরপর হচ্ছে তার যারা ওবায়দুল কাদের থেকে শুরু করে আসাদুজ্জামান, এরপর হচ্ছে পলক, এদেরকে তাদের অপসারণ করতে হবে এবং তাদের পার্টি থেকে তাদেরকে বাদ দিতে হবে। তো যে 9টা দফা আছে, বিশ্ববিদ্যালয়ে যারা ভিসি আছে তাদেরকে বাদ দিতে হবে মোটামুটি প্রত্যেকটা দফা। এই দফাগুলো যদি মানা হয় তার পার্টিটা আর টিকবে না, একই সাথে তার পাওয়ার স্ট্রাকচারও ভেঙে পড়বে, এটা মানা কখনো তার পক্ষে সম্ভব না। তো সে আলোকে তৈরি করা 9 দফা ড্রাফট করে তখন আমার আলাপ হচ্ছিল আসিফ মাহমুদের সাথে, তখন আমি তার টেলিগ্রামে পাঠিয়েছিলাম এবং অন্যান্য যারা আছে সবাইকে তখন আমি পাঠিয়েছিলাম। এই আলাপগুলো হচ্ছিল
এই আলাপ হতে হতে সন্ধ্যার দিকে হঠাৎ করে ইন্টারনেট চলে যায়, আপনাদের মনে আছে কিনা? মানে যখন ইন্টারনেট চলে যায় হঠাৎ করে সব কিছু ডিসকানেক্টেড। মানে এর আগে যেটা হয়েছে, যে কোনো কিছু আমরা অনলাইনে টেলিগ্রামে পাঠাচ্ছি, এরিয়া পাঠাচ্ছি, সব কিছু কানেক্টেড, কমিউনিকেশনটা খুবই স্মুথ। হঠাৎ করে যখন ইন্টারনেট চলে গেছে, কোথায় কি হইতেছে আর কিছু বুঝতেছি না, সব কিছু ডিসকানেক্টেড। তখন আন্দোলন কন্টিনিউ করাটা সবচেয়ে টাফ সিচুয়েশন তৈরি হয়ে যায়, কারোর সাথে কমিউনিকেশন করা যাচ্ছে না। এর মধ্যে অনেক ধরনের গুজব শোনা যেতেছে, আর এদিকে খুনি হাসিনার পলকের যে স্যাটেলাইট মিডিয়াগুলো আছে, প্রিন্টিং মিডিয়া, বারবার দেখা দিয়েছিল শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে গেছে, এখন এই আন্দোলন আর হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলন নাই, এই আন্দোলন হচ্ছে স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী, এদের আন্দোলন, এভাবে বিভিন্ন ফ্রেমিং করা হচ্ছিল। এবং এই হচ্ছে খুনি হাসিনা সবার দাবি দেওয়াগুলো মেনে নিবে, এরকম করে ক্রমাগত মিডিয়াতে প্রপাগান্ডা হচ্ছিল। তখন আমাদের শিক্ষার্থীদের কাছে এবং জাতির কাছে যে আন্দোলন চলছে, সেই কর্মসূচি, সেই নির্দেশনাটা পৌঁছে দেওয়াটা সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল। তখন আমরা সবার আগে যেটা করলাম, যারা সমন্বয়ক আছে তাদেরকে সেফ হোমে নিয়ে যাও, তাদের সাথে কমিউনিকেশন করা, কে কোথায় আছে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা, সেটা ছিল আমাদের ফার্স্ট প্রায়োরিটি। এবং যারা আন্দোলন সারা দেশে সমন্বয় করতেছে তাদের সাথে একটা অফলাইনে নেটওয়ার্ক তৈরি করা, সেটা তো সে আলোকে আমরা 19শে জুলাই সকাল থেকে এই অফলাইনে নেটওয়ার্ক তৈরি করার কাজ করছিলাম। এবং 19শে জুলাই এই ইন্টারনেট ব্ল্যাক আউট কারফিউ জারি করলেও মুক্তিকামী ছাত্র জনতা সারা দেশে তখন রাস্তা নেমে পড়েছিল। সেদিন জুমাবার ছিল, আপনাদের মনে থাকার কথা। মানে যাত্রাবাড়ি, রামপুরা, বাড্ডা, মিরপুর, সাভার থেকে শুরু করে সারা দেশেই সেদিন রাজপথে সবাই নেমে পড়েছিল এবং সবাই স্লোগান দিচ্ছিল, নারে তাকবীর, আল্লাহু আকবার, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি। সবাই শাহাদাতের তামান্না নিয়ে সেদিন রাজপথে নেমেছিল। এবং যাত্রাবাড়িতে আপনি দেখতে পাবেন, মানে স্কার্ট পরে যেমন হচ্ছে মহিলারা এসেছে, গুলশান থেকে শুরু করে সব জায়গায়, একই সাথে হিজাব, নেকাব পরে, বোরকা পরে আমাদের মা খালারা এসেছে, সবাই রাজপথে নেমে গিয়েছিল। কেউ আর হাসিনার এক মুহূর্ত হাসিনাকে আর কেউ সহ্য করবে না। এবং ওই সময়ে কর্মসূচিটা মিডিয়াতে পৌঁছানোটা সবচেয়ে আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল। তখন আমরা এই 9 দফাটা কনফার্ম করলাম। কনফার্ম করার পরে এখন কার নামে এটা প্রেস লিস্টে যাবে, কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছিল না, সবার অফলাইন নাম্বারগুলো ডিসকানেক্টেড। তখন যোগাযোগ করার চেষ্টা করলাম। প্রথম নাহিদ আসিফ যাচ্ছিল না, এরপর ওদের নাম্বার, আগের নাম্বারগুলো অফ। পরবর্তীতে হচ্ছে আব্দুল হান্নান মাসুদের সাথে চেষ্টা করলাম, এরপর মুসাদ্দিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, মুসাদ্দিকের সাথে রিচ করতে পারি। এরপরে হচ্ছে আব্দুল কাদেরের সাথে যোগাযোগ করতে পারি। আব্দুল কাদের সে সময় হচ্ছে যাত্রাবাড়িতে ছিল। পরবর্তীতে আব্দুল কাদেরকে আমরা জানাই হচ্ছে 9 দফা ড্রাফট, তাকে অফলাইনে ফোনে এটা পাঠ করে শোনানো হয় এবং বলা হয় এটা আব্দুল কাদেরের নামে আমরা এই 9 দফাটা হচ্ছে প্রত্যেকটা মিডিয়া হচ্ছে পৌঁছাবো। এরপর এটা ফাইনাল করার পরে এখন তো আগে যেটা হয়েছে হোয়াটসঅ্যাপে দিলেই সব জায়গায় চলে যায় সহজেই, এখন এটা তো পৌঁছাইতে হবে সব জায়গায়, এখন তার ইন্টারনেট নাই। তখন আমরা যেটা করলাম, এই 9 দফাটা অফলাইন নাম্বারে প্রত্যেক সাংবাদিকের কাছে আমরা টেক্সট করে পাঠাই এবং মেসেজটা লম্বা হওয়ার কারণে যেটা অনেক সময় নিচ্ছিল। একই সাথে আমরা তখন এটা প্রিন্ট করে প্রত্যেকটা মিডিয়া হাউসে গিয়ে আমরা 9 দফাটা পৌঁছে দিয়েছিলাম। এবং ওই সময় ইন্টারন্যাশনাল যে মিডিয়াগুলো ছিল ওইখানে ইন্টারনেট ছিল। তখন আমরা হচ্ছে এএফপির অফিসে গিয়েছিলাম এবং ওইখানে ড্রিকে শহীদুল আলম, ওনার সাথে দেখা হয়েছিল, ওনার স্ত্রী ওখানে ছিল এবং ওনাদের মাধ্যমে এটা ইন্টারন্যাশনালে এই 9 দফাটা চলে যায়। তো যখন আমরা 9 দফাটা মিডিয়ায় পৌঁছাই তখন কিন্তু হাসিনার এবং তার ইন্টেলিজেন্স তাদের গদি নড়ে ওঠে। তারা এটা দেখে, তারা এটা ভাবতে পারে না যে এত অ্যাগ্রেসিভ দফা হবে। এর মধ্যে তারা আমাদের সমন্বয়ের একটা গ্রুপকে বসে বিভিন্ন কনভিন্স করার চেষ্টা করতেছিল এবং তারা যখন 9 দফা দেখছে তখন এটাকে একটু মডারেট করে এটা 8 দফা বানাইছে একটা। আপনারা দেখছেন কিনা 8 দফাটা? আচ্ছা, 8 দফায় ওইখানে হচ্ছে যে ফুল ফাঁকি লতা পাতা টাইপের আর কি, কোনো অ্যাগ্রেসিভ কিছু নাই, যে হাসিনার পতন, এরপর হচ্ছে ছাত্র হত্যা দায় নেই, এখনই হাসিনা জাতির কাছে ক্ষমা চাওয়া, এই টাইপের কোনো অ্যাগ্রেসিভ কোনো কিছু নাই। জাস্ট হচ্ছে কিছু আছে যেগুলো নিয়ে হাসিনার কোনো কিছুই হবে না, জাস্ট হচ্ছে কোটা ব্যবস্থা ফেরাই দিবে এবং হচ্ছে যারা হামলা করছে তাদের বিচার করবে, এই টাইপের কিছু, যেগুলো হচ্ছে আইওয়াশ। তখন আমরা বললাম ছাত্র জনতার দাবি হলো 9 দফা। প্রথম দফা হলো ছাত্র হত্যা দায় নিয়ে খুনি হাসিনাকে জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। মানে 9 দফার প্রথম দফা হচ্ছে 1 দফা, মানে হাসিনার পতন, হাসিনা এই দেশে আর রাজনীতি করা, হাসিনার শাসন চালু রাখার, দেশ শাসন করার তার কোনো অধিকার নাই, সে একজন ফেসিস্ট, সে খুনি। সুতরাং এই তার পতন আন্দোলন হচ্ছে এখন আমাদের 1 দফায়। তো যখন এই 9 দফা আমরা দেওয়ার পরে প্রত্যেকটা মিডিয়া হাউস ডিনাই করছে, মিডিয়া হাউসগুলোতে আসে না, তখন আপনারা দেখবেন কয়েকটা শুধু এর পরের দিন কয়েকটা হাউসে ওই দিন এসেছিল, আর বাকি কোনো মিডিয়াতে সেদিন আসে না। তারা 8 দফা ছাপিয়েছে। যখন ইন্টারন্যাশনাল আল জাজিরাই পরবর্তী দিন সেই 9 দফাটা এসেছিল এবং একই সাথে আমরা 9 দফাটাকে অনেকে বিশ্বাস করতেছিল না, সে কারণে আমরা যেটা করলাম, আব্দুল কাদের থেকে ভিডিও বার্তা নিয়েছিলাম। ভিডিও বার্তা নিয়ে এসে সেই যাত্রাবাড়ি থেকে, সে যে বাসায় ছিল, একটা মসজিদে ছিল, ওখান থেকে তাকে একটা বাসায় নিয়ে যাওয়া হয়েছে, 9 দফা ভিডিও ধারণ করা হয়েছে, ধারণ করে পেন ড্রাইভে করে আমরা প্রত্যেকটা মিডিয়া হাউসে পৌঁছে দিছি। এবং এটা এখন যত সহজে বলতেছি না, তখন অত সহজ ছিল না।
জীবনের ঝুঁকি নিয়ে এবং প্রত্যেকটা মিডিয়া হাউসে যাওয়ার পর আমাদেরকে আবার ইন্টেলিজেন্সের লোকরা ফলো করা, তখন এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য, এখানে আমাদের কোনো ব্যক্তিগত করিশ্মা না। আমি মনে করি পরে জুলাই বিপ্লবটা এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য, আল্লাহ তাআলা আমাদের সহযোগিতা করেছেন, মজলুমদের দোয়া ছিল, আমাদের মজলুম মা বাবা সবাই দোয়া করেছেন, আমাদের ভাই বোনরা দোয়া করেছেন, শহীদদের আত্মত্যাগ, এর মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এখানে কোনো ব্যক্তির কোনো একক করিশ্মা নাই, আল্লাহর পক্ষ থেকে সাহায্য ছিল। তো ওই সময়ে তখন আসে, তখন আমরা শুনতে পাই আমাদের সমন্বয়কদের একটা গ্রুপ বলতেছিল এখন আর এই আন্দোলন দরকার না, এখন আমরা ক্যাম্পাস করে আন্দোলন করব। তো এত রক্ত দেওয়ার পরে 19 তারিখের পর থেকে 23 তারিখ পর্যন্ত তো একটা গণহত্যা হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করে আমাদের ভাই বোনদেরকে শহীদ করছে, প্রত্যেকটা জায়গায় শত শত আমাদের ভাই বোন শহীদ হয়েছে, হাজার হাজার আমাদের ভাই বোন পঙ্গু হয়েছে। এই অবস্থায় যদি আমরা ক্যাম্পাস করে আন্দোলন করি, জাতিকে